দেখুন, আগামী শনিবার সকাল 10টায় এ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নিতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে থাকবেন অন্তত 20টা রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সবচেয়ে বড় কথা, এই প্রথম কোনো মন্ত্রিসভা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে। কিন্তু তার থেকেও বড় কথা, এই প্রথম কোনো ভোটের ফলাফল বের হওয়ার পর, শোচনীয়ভাবে শাসক দল পরাজিত হওয়ার পর, এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী তার নিজের কেন্দ্রে শোচনীয়ভাবে হেরে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রীর চেয়ার ছাড়তে নারাজ। স্বাধীন ভারতের ইতিহাসে এই রকম ঘটনা কখনো ঘটেনি। এবারই ভোটে হেরে বিজয়ন পদত্যাগ করেছেন, স্ট্যালিন পদত্যাগ করেছেন, একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে রাজি নন। অবশ্য আজই তার মন্ত্রিসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেইটা রক্ষে। কিন্তু বিশ্বাস করুন, আমাদের দেশের সংবিধান প্রণেতারা কেউ কল্পনাও করতে পারেননি যে ভারতবর্ষের কোনো রাজ্যে এই ঘোর কলিকালেও এই রকম কিছু একটা ঘটতে পারে। দেখুন, সেই কবে পূর্ণেন্দু পত্রী লিখেছিলেন না, কাল এই চেয়ারে বসেছিলে তুমি, আজ সেই চেয়ারে দাঁত বার করে হাসছে হাজার হাজার মরচে পড়া পেরেক। ভাবুন, নতুন মুখ্যমন্ত্রীর শপথের প্রস্তুতি শুরু হয়ে গেছে, কিন্তু পুরনো মুখ্যমন্ত্রী চেয়ার ছাড়তে নারাজ। ভাবা যায়? দেখুন, আরও এক ইতিহাসের সাক্ষী হতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। শুরু হবে নতুন এক অধ্যায়ের, সূচনা হবে এক নতুন পথ চলার, রচিত হবে ইতিহাস। 15 বছরের তৃণমূল জমানা ধূলিসাৎ, পরিবর্তনের পশ্চিমবঙ্গ এখন গেরুয়াময়। বিপুল জয়ের পর 9ই মে অর্থাৎ শনিবার 25শে বৈশাখ ব্রিগেডে শপথ নেবে নতুন বিজেপি সরকার। 8 তারিখ সন্ধ্যাবেলা বিধায়ক দলের বৈঠক, 9 তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান সকাল 10টায়। রেকর্ডের পর আরেক রেকর্ড। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে উঠেছে ব্রিগেডে। তৈরি হয়েছে তাঁবু। মাঠ পরিদর্শন করেছেন কলকাতা পুলিশের অফিসাররা। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই ট্রাকে করে, গাড়িতে করে কার্পেট, চেয়ার এবং তার পাশাপাশি ব্যারিকেড করবার জন্য যে বাঁশের প্রয়োজন হয় সেগুলো সমস্তটাই নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ আগামী 9ই মে সার্বিকভাবে সুচারুভাবে এই অনুষ্ঠানকে সুসম্পন্ন করতে গেলে এখন থেকেই যা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন, সেই প্রস্তুতির কাজ বিজেপির নেতা এবং কর্মীদের তরফ থেকে, তার পাশাপাশি প্রশাসনের তরফ থেকে করা হয়েছে এবং এই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে তুঙ্গে। আমার মেন পারপাস ছিল কি গ্রাউন্ডে কোন দিকে স্টেজ হচ্ছে, কোন দিক থেকে ক্রাউড সার্কুলেশন হবে, এইসব ছোট ছোট ডিটেলসগুলো জানার জন্য। ভোট প্রচারে রাজ্যে এসে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন তিনি। मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं कि 4 मई के नतीजों के बाद बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। 9 তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টার সময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির আরো সিনিয়র নেতৃবৃন্দ এবং সমস্ত রাজ্যের যারা মুখ্যমন্ত্রী আছেন, এনডিএ শরিকদেরও যারা মুখ্যমন্ত্রী আছেন, তারা সকলে উপস্থিত থাকবেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা জাতীয় পুরস্কার পেয়েছেন, পদ্ম অ্যাওয়ার্ডে আছেন এবং সমাজের নিজ নিজ ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত, সে ধরনের সমস্ত মানুষ তারা আমন্ত্রিত থাকবেন। কিন্তু এখন যখন প্রথম ঐতিহাসিক বিজেপি সরকারের শপথ গ্রহণের রাজকীয় তোড়জোড় চলছে, তখন পরাজিত হয়েও পদ আঁকড়ে পড়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাবতীয় রীতি রেওয়াজ, নীতি, সংবিধানের উল্টো পথে হেঁটে তিনি যা করছেন তা এর আগে কেউ কখনো করেনি। গোটা রাজ্য, গোটা দেশ তারই আচরণে হতভম্ব, স্তম্ভিত, লজ্জিত। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। উনি যদি না দেন আমরা কেউ চাইতেই যাবে না। শুধু একটা কথাই বলবো, দিদি, উনি বিশেষ করে ভাইবোকে বলবো, চেয়ার ছাড়তে সত্যি খুব কষ্ট হয়। চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল একটা চেয়ার ওখানে লেখা থাকবে, আর নিচে একটা ছোট করে এক্স লেখা থাকবে। চেয়ারটা আমরা পাঠিয়ে দেবো। ভোটে হেরেও চেয়ার আঁকড়ে থাকার এই নিরর্থক চেষ্টা নিয়ে কটাক্ষ, নিন্দা, সমালোচনার ঝড় বইছে। কিন্তু তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো হেলদোল নেই। সূত্রের খবর,
বুধবার সদ্য নির্বাচিত তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি ফের বলেন, আমি হারিনি, আমাকে জোর করে হারানো হয়েছে, সেই কারণে আমি রাজভবনে গিয়ে পদত্যাগ করব না। সূত্রের খবর, ভোটে কারচুপি করে হারানোর অভিযোগে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। বুধবার তৃণমূলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে এই বার্তা দেওয়া হয়েছে। We will take it up legally. It's very unfortunate. তবে মমতা বন্দ্যোপাধ্যায় গো ধরে বসে থাকলেও তাতে কোনো গুরুত্ব না দিয়েই এখন চারিদিকে সাজো সাজো রব। শপথ নিতে চলেছে বিজেপি সরকার। দীপক ঘোষ, সুমন ঘরাই ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। ভাবুন, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নিজেকে বলেছেন ফ্রি বার্ড, কিন্তু কার্যক্ষেত্রে সেই পাখি মানে সেই মুক্ত বিহঙ্গ সোনার খাঁচা আঁকড়ে আছেন। মুখে বলছেন আমার চেয়ারের কোনো মোহ নেই, কালও বলেছেন, কিন্তু শোচনীয় পরাজয়ের পরেও মুখ্যমন্ত্রীর চেয়ারটা ছাড়তে পারছেন না। আবার বলছি, যদি আজ রাতে মন্ত্রিসভার মেয়াদটাই না শেষ হয়ে যেত, চূড়ান্ত একেবারে সাংবিধানিক সংকট হতে পারত। রাজ্যপাল তাকে বরখাস্ত করে দুদিনের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করতেই পারেন, কিন্তু এই হাস্যকর জটিলতা কেন? তৃণমূল কি ভাবছে জানি না, পেছনে কোন রাজনীতির অঙ্ক আছে তাও জানি না। অনেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে শহীদ হতে চাইছেন, তাও সত্যি কিনা আমি জানি না। কিন্তু কারণ যাই হোক, একজন পরাজিত মুখ্যমন্ত্রী বিজয়ী মুখ্যমন্ত্রীকে চেয়ার ছাড়ছেন না, এইটা কি আমাদের রাজ্যের পক্ষে, কোনো রাজ্যের পক্ষেই খুব সম্মানের বিষয়? আমার প্রথম বক্তা জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। সুমন, স্বাধীনতার পর তোমার অনুষ্ঠানে প্রথম, মানে সরি স্বাধীনতা নয়, মানে পালা বদলের পর তোমার অনুষ্ঠানে আমি আজকে প্রথম এলাম, এবং এমন একটা তুমি বিষয় দিলে যে আমি এটা কি বলে শুরু করবো আমি সেটাই বুঝতে পারছি না। তুমি আমার কথাটা বলে দিয়েছিলে যে আইন প্রণেতারা তারা কল্পনাও করতে পারেননি যে এই রকম একটা দিন আসতে পারে, প্রাক্তন হয়ে যাওয়া মুখ্যমন্ত্রী ছেলে মানুষের মতো কাঁদুনি গাইতে পারেন আমি চেয়ার ছাড়বো না। এগুলো তো বাচ্চারা খেলে এভাবে। যাই হোক, উনি বলছেন উনি চেয়ার ছাড়বেন না, এটা কখনো হতে পারে না, কারণ আমাদের আইন প্রণেতারা ঠিক কথা এটা ভাবেননি, কিন্তু তারা বাঁচিয়ে দিয়েছেন একটা কথা বলে। তারা বলেছেন একটা মেয়াদ শেষ হওয়ার সময় কিন্তু আছে, এবং এই মেয়াদটা শেষ হয়ে যাবে আজকে বোধহয় রাত 12টার পরে। আর তারপরেই রাজ্যপাল মশাই তিনি ডিসমিস করবেন, এই সভাটাকে তিনি ডিসমিস ঘোষণা করবেন, এবং তারপর উনি আর থাকতেও পারবেন না। এবার উনি চেয়ার আঁকড়ে বসে থাকুন বা না থাকুন, ফুটপাতে বসে থাকুন, কিছুই যায় আসে না। নতুন মন্ত্রিসভা তারা শপথ নেবে, এবং যা যা বলা আছে সংবিধানে সেই অনুযায়ী এগিয়ে চলতে হবে। তুমি ঠিক বলেছো, সাংবিধানিক সংকট, কিন্তু সম্ভবত স্বাধীনতার পর এতগুলো রাজ্যে যেখানে যেখানে ভোট হয়েছে, ভোটের পর রেজাল্ট বেরিয়েছে, কোথাও কখনো এরকম নজির দেখাই যায়নি। নজিরবিহীন কথাটা এখন ক্লিশে হয়ে গেছে। তোমার 15 বছরের অনুষ্ঠানে আমি বারবার আস্তে নজিরবিহীন, অভূতপূর্ব, অবিশ্বাস্য এই শব্দগুলো আমি প্রায়ই ব্যবহার করেছি, আজকে আর করছি না। কিন্তু এটা ঠিক, ভারতবর্ষে কোনো রাজ্যে কখনো আমরা এরকম দেখিনি। তবে ওনার আর কি যায় আসে, উনি ছুটতেই পারেন সুপ্রিম কোর্টে, ওনার টাকার থলি তো রেডিই আছে, আমাদের পকেট কাটা টাকা, তা নিয়ে উনি সুপ্রিম কোর্টে ছুটতেই পারেন। তোমাকে একটা কথা বলি, সুনীল গাঙ্গুলির একটা সুন্দর আমি একটা থিওরি দিচ্ছি সুনীলদার কথায় যাওয়ার আগে, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত সঙ্গে কথা হচ্ছিল। জাস্টিস করগুপ্ত বলছেন যে এটা ক্লাসিক্যাল অর্থে রাষ্ট্রপতি শাসন নয়, এটা হচ্ছে রাজ্যপাল দুদিন কাজটা চালিয়ে নিয়ে যাবেন। কিন্তু আমি বলছি যে কি ভয়ঙ্কর ভাবো যে এই রকম একটা সিচুয়েশন কোনো রাজ্যে হয়নি। আমি বলছি স্ট্যালিনের বিবৃতি আমি পড়ছিলাম, স্ট্যালিন তো হেরে গেছেন, তিনি বলছেন আমি দায়িত্বশীল, আমি কথা দিচ্ছি আমি দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব। একটা নর্মাল প্রসেস যেটা নিয়ে কোনোদিন মানে খবরের পেরিফেরিতে আসবেন না, যে স্বাভাবিকভাবেই যেটা হবে, তার জন্য এই জটিলতা, এই 10 জন সংবিধান বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা, রাজ্যপাল আইনি পরামর্শ তিনি নিচ্ছেন, এর কোনো প্রয়োজন ছিল জয়ন্ত? সুমন, 2রা মে 2011 বিকেল 4:30 আমাদের সকলের স্মৃতিতে ভাসছে। শ্বেত শুভ্র পোশাক পরিহিত সাদা চুলের একজন মানুষ, তিনি রাইটার্সের করিডোর দিয়ে হেঁটে আসছেন, তিনি পদত্যাগ পত্র জমা দিয়ে এসেছেন। যদিও তাকে বা তার দলের কাউকে চোর ধ্বনি শুনে বেরোতে হয়নি, তবে ধীরেন লেটকে পরে মারধর করা হয়েছিল, কান ধরানো হয়েছিল। সেগুলো যে কারা করেছিল, কেন করেছিল, সেগুলো সব আমরা জানি, আমি সে আলোচনায় যাচ্ছি না। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতাতে উনি বলছেন যে যখন সভাগৃহে দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, তখন বুদ্ধিজীবীরা চুপ। বুদ্ধিজীবী মানে বিদুর, দ্রোণ,
কর্ণ তারা চুপ করে রয়েছেন। বস্ত্র হরণ যখন হচ্ছে, ধৃতরাষ্ট্র চিৎকার করে বলছেন কে জিতছে, কর্ণ অট্টহাস্য করছে। তারপর এরকম নাটকের সভাসদ আমরা তো এখনো দেখি। তার আগে আমি তোমাকে বলবো বিক্রমাদিত্যের সভাগৃহের কথা, নবরত্ন তারাও তো কখনো প্রতিবাদ করেছেন। মহারাজ কৃষ্ণচন্দ্র, সম্রাট আকবর, সবাই এরকম স্তাবক পুষেছিলেন, কিন্তু তারা কখনো কখনো প্রতিবাদও করেছেন। কিন্তু আমি দেখছি গত এই জমানায়, গত 15 বছরে যে স্তাবক তিনি তৈরি করেছিলেন তোষামুদে বুদ্ধিজীবীদের মুখোশ পরে, তারা কেউ ওনাকে বলছে না। গতকালের প্রেস কনফারেন্সে আমি দেখলাম একজনের তো কুইজ কন্টেস্ট, সে প্রশ্ন শুনে আমরা বড় হয়েছি, তুমিও হয়েছো, তুমি আমার থেকে ছোট বয়সে বলেছিলাম। এবং ডেরেক ওব্রায়ান প্রেস কনফারেন্সে বললেন, প্রেস কনফারেন্স করে, যে একজন সাংসদ নিজের কথাই মিন করলেন যে মাথা কামিয়ে ফেলবেন যে কলকাতার একটা সিটও যদি বিজেপি জেতে, কলকাতার 6টা সিট সায়ন্তন বলতে পারবে 6টা সিট জিতেছে বিজেপি, কে মাথা কামিয়েছেন? মানে যদি তাই না করেন তাহলে এইসব বলেন কেন? সুমন, তারা কেউ বলে দিচ্ছেন না যেটা হয় না, এটা সাংবিধানিক সংকট তৈরি হবে, তারা হ্যাঁ 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 করছেন। এই বুদ্ধিজীবীরা পশ্চিমবঙ্গকে যে কোথায় পিছিয়ে দিলেন তার নজির আরেকটা দেখলাম আমরা গতকাল। শুধু একটা কথা বলে শেষ করব সুমন, তোমার এই আসরে তো প্রায়শই আমি দেখেছি কেউ কেউ কবিতা বলেছেন, কেউ কেউ ছড়া কেটেছেন। আমি দুটো লাইন বলি, 15 বছর ধরে জমিয়ে রেখেছিলাম। শতাব্দীর কুৎসিততম স্লোগান আপনি দিয়েছেন, খেলা হবে খেলা। আমাদের জীবন আপনার কাছে খেলা, আপনি শুধু লুটেছেন আর আমরা পেয়েছি অবহেলা। আমি একেবারে পরিষ্কার আরেকবার বলবো যে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং অ্যাডভোকেট এবং আমাদের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল তো বটেই, ব্যারিস্টার জয়ন্ত মিত্র, দুজনেই বলছেন যে রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে রাজ্যপাল এই মাঝের দুদিনে কাজ চালিয়ে নেবেন। সাংবিধানিক সংকট যে অর্থে আমরা বলি, রাষ্ট্রপতি শাসন বলি, সেই জটিলতায় যাওয়ার ব্যাপারটা ঠিক সেই রকম নয়, কিন্তু টেকনিক্যালি হ্যাঁ সেই রকম। কিন্তু আবার আমার প্রশ্ন যে কেন? এবং আমি এইখানে আপনাদের সামনে খুব স্বাভাবিকভাবেই সরকার গঠনের জন্য একদিকে রাজভবনে চূড়ান্ত তৎপরতা, এবং অবশ্যই এই রকম একটা সাংবিধানিক বিষয় সংবিধান বিশেষজ্ঞ এবং আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছেন রাজ্যপাল। এই ঘটনায় যে কোনো মুহূর্তে আপডেট থাকতে পারে, বড় আপডেট থাকতে পারে, সেই মুহূর্তে আপনাদের সামনে রাখবো। আপাতত রাজভবনের প্রস্তুতি দেখুন। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মেয়াদ শেষ, ভঙ্গ হচ্ছে বর্তমান বিধানসভা। রাজ্যে গেরুয়া ঝড়ে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে তৃণমূল। 9ই মে ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বিজেপি, চলছে রাজকীয় তোড়জোড়। কিন্তু বিপুল পরাজয়ের পরও এখনো মুখ্যমন্ত্রীর কুর্সি আঁকড়ে ধরে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। এই প্রেক্ষাপটে তৎপর হলো লোকভবন। বুধবার রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারীওয়ালার সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল RN রবি। সূত্রের খবর, রাজ্যপালের পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ নেবেন মুখ্য সচিব। এদিনই লোকভবনে গিয়ে গেজেট নোটিফিকেশন জমা দেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। অনারেবল লোক ভবন সঙ্গে কথা করবেন, এটা আমার কোনো ইখতিয়ার নেই। এখন অ্যাসেম্বলি কনস্টিটিউট করা, বাকি কাজ যেটা আছে ওটা লোক ভবনে আছে। ইসিআই এখন এই ইলেকশনে কাজ শেষ। কিন্তু হেরে যাবার পরও হার স্বীকার না করে যদি পদত্যাগ নাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলেও কি আদৌ কোনো সমস্যা হবে বিজেপির প্রথম সরকারের শপথ গ্রহণে? আইন বিশেষজ্ঞরা বলছেন একদমই নয়, গো ধরে বসে থেকে কোনো লাভ নেই। যেহেতু এখানে নির্বাচন কমিশন তার গেজেট নোটিফিকেশনটা নিয়ে এসছে নির্বাচনের রেজাল্ট দেখা যাচ্ছে যে এই চিফ মিনিস্টারের ফরে নেই, সেই জন্যে গভর্নরের পাওয়ার আছে এই চিফ মিনিস্টারকে ডিসমিস করা। এই চিফ মিনিস্টারকে ডিসমিস করা মানেই তার এন্টায়ার ক্যাবিনেট মিনিস্টার ডিসমিস হয়ে গেল। এরপরে শপথ অনুষ্ঠানের আগে এখন যে নির্বাচন করে যেসব এমএলএরা জিতে এলো তাদের যে অ্যাসেম্বলিটা হবে, তাহলে এই যে ইন্টারিম পিরিয়ডটা এটা গভর্নর নিজেই চালাতে পারে। তামিলনাড়ুতে ডিএমকে হেরেছে, কেরলে বামেরা পরাজিত হয়েছে। ভোটের ফল বেরোতেই দুই রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। একমাত্র ব্যতিক্রমী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধানে লেখা আছে মাননীয় গভর্নর লোকভবন এই বিষয়ে যথাযথ সাংবিধানিক পদক্ষেপ নেবে, এটা আশা করি। এর বাইরে আমি কোনো মন্তব্য করি না। পশ্চিমবাংলার রাজনীতিতে উনি এখন অপ্রাসঙ্গিক, উনার জন্য বেসিক বাক্য খরচ করার কোনো প্রয়োজন আছে বলে। দু একদিনের মধ্যে ক্ষমতার নেশা কেটে গেলে চুপচাপ কালীঘাট চলে যাবে। পাবলিক গলা ধাক্কা দিয়েছে, এখন কোথায় থাকবে না, রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে,
পাবলিক বলছে সন্ন্যাসে যান, ম্যান্ডেট এসে গেছে, তার বিরুদ্ধে উনি কোর্টের বিরুদ্ধে যাবেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে যাবেন, সংসদের বিরুদ্ধে যাবেন, এখন পাবলিকের বিরুদ্ধে যাবেন। নতুন সরকার হবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে সংবিধানে স্পষ্ট সংস্থান আছে। বিজেপির নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন তাতে কি তারই ভাবমূর্তি আরো খারাপ হচ্ছে না? নিজেই কি নিজের আরো ক্ষতি করছেন না মমতা? তিনি এখন প্রাক্তন, এটা মেনে নিতে অসুবিধা কোথায়? ভোটে শোচনীয় পরাজয়ের পর এমনিতেই ব্র্যান্ড মমতা শেষ, তারপরও তার এই আচরণ অবস্থান কি আদৌ মানায়? ঝিলম করঞ্জাই, রুমা পাল ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। ভাবুন, মুখ্যমন্ত্রীর উপদেষ্টারা সবাই পদত্যাগ পত্র দিয়ে দিয়েছেন, তারা পদত্যাগ করেছেন, মুখ্যমন্ত্রী এখনো পদত্যাগ করেননি। কিন্তু জয়ন্ত বলল বলে আমার শুধু মনে পড়ছে 2011 সালের 13ই মের কথা। আজ থেকে ঠিক 15 বছর আগে, সেদিনও একেবারে ওই ভোরবেলা থেকে ঘন্টার পর ঘন্টা স্টুডিওতে লাইভ সম্প্রচার করছি এবিপি আনন্দে। দুপুর 11:15 ওই লাইভের মধ্যেই মোবাইলে ফোন এলো তৎকালীন মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে। সম্ভবত জয়দীপ দা, মানে জয়দীপ মুখোপাধ্যায় জানালেন দুপুর 2টোয় বুদ্ধদেব ভট্টাচার্য পদত্যাগ করতে রাজভবনে যাবেন। কার্যক্ষেত্রে দুপুর 2টোর 1 ঘন্টা আগে, মানে দুপুর 1টায়, ঠিক 1টার সময় বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজভবনে পৌঁছে গেলেন, রাজ্যপালের সঙ্গে দেখা করলেন, নিজের পদত্যাগপত্র জমা দিয়ে 15 মিনিটের মধ্যে রাজভবন থেকে বেরিয়ে এলেন। এবিপি আনন্দের লাইভ সম্প্রচারে ঠিক সেই মুহূর্তটা একটু নস্টালজিক হতে মাঝে মাঝে ভালোই লাগে, দেখে নি। 2টোয় বলেছিলেন মুখ্যমন্ত্রী সচিবালয়, তার আগেই পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যিনি যাদবপুর থেকেও জিততে পারেননি, প্রায় 11,000-এরও বেশি ভোটে তিনি পিছিয়ে রয়েছেন। দেখতে পাচ্ছেন বেরিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া দেননি, বেরিয়ে যাচ্ছেন রাজভবন থেকে পদত্যাগ করে। আচ্ছা, ভেতরে কি হয়েছিল? রাজ্যপাল বুদ্ধদেব ভট্টাচার্যকে অনুরোধ করেন নতুন সরকার গঠন হওয়া অবধি বুদ্ধবাবু যেন ওই তদারকি সরকারটা চালান। বুদ্ধবাবু মেনে নেন। নৈতিকতা এমন ছিল সেই সময়ে যে বুদ্ধদেব ভট্টাচার্য, এই যে ফুটেজটা দেখলেন না, সরকারি গাড়িতে রাজভবনে গেছিলেন, কিন্তু রাজভবন থেকে বেরিয়ে ওই সিঁড়ি দিয়ে নেবে আলিমুদ্দিন স্ট্রিট এসেছিলেন দলের গাড়িতে, গাড়িটা বদল করে। ভাবুন, তখনও কিন্তু তদারকি সরকারের মুখ্যমন্ত্রী। এই সৌজন্যের বৃত্তটা সম্পূর্ণ হয় রাজভবনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে বুদ্ধবাবু উপস্থিত হলেন, সেইখানে সঙ্গে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। দেখুন সেই মুহূর্তের ছবি। দেখুন, অনেকেই 4 আনা 6 আনার নেতারা বলেন যে মিডিয়ার জন্য নাকি 34 বছরের বামফ্রন্ট সরকার হেরে গেছে। একেবারে ঘটনাটা তা নয়, এবং বুদ্ধদেব ভট্টাচার্য স্বয়ং কোনোদিন তা মনে করেননি। যদি করতেন তাহলে তার মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার পর যখন তৃণমূল সরকার গঠিত হলো, তখন একটার পর একটা এক্সক্লুসিভ এবং অসাধারণ সাক্ষাৎকার এই এবিপি আনন্দ স্টুডিওতে এসে আমাকে দিতেন না। এবং আজকে সেই সাক্ষাৎকারগুলো দেখলে মনে হয় যে সামনের ভবিষ্যৎটা একেবারে দেখতে পেয়েছিলেন। আমি এই অনুষ্ঠানের পরে এই সঙ্গে সুমন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সাক্ষাৎকারগুলো পোস্ট করব, দেখবেন বহু ক্ষেত্রে চমকে উঠতে হয়। কিন্তু কথা সেটা নয়। আমি তারপরে প্রথমবার যখন প্রথমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য স্টুডিওতে এলেন, আমি প্রথম প্রশ্ন করেছিলাম যে আপনাকে জনসভায় দেখা যাচ্ছে না, প্রায় 2 মাস আপনি নেই। উনি বলেছিলেন কি গুরুত্বপূর্ণ কথা, ভাবুন, নির্বাচনে একটা পরিবর্তনের পর আমার মনে হয়েছে একটু দূরে থাকাই কিছুদিনের জন্য উচিত, সেটাই শোভন। আমি পাবলিক লাইফ থেকে দূরে ছিলাম না, যাতায়াতটা মিটিং করাগুলো একটু কমিয়েছিলাম, জনগণের কাছে কিছু বলতে যাব তো বটেই, কিন্তু তার জন্য একটু সময় নিয়েছিলাম। আমি বলছি এটা কি খুব স্বাভাবিক ছবি নয়? তখন আমরা সত্যি খুব স্বাভাবিকভাবে গুরুত্ব দিইনি। আজকে 26-এ দাঁড়িয়ে 15 বছর পর মনে হচ্ছে যে এই ছবিটা বোধহয় দেখানো দরকার। আসলে এটাই তো স্বাভাবিক সৌজন্যের ছবি। দেখুন কি জিজ্ঞেস করেছিলাম, বুদ্ধবাবু উত্তরে কি বলেছিলেন। বুদ্ধবাবু, আমার প্রথম প্রশ্ন, কেমন আছেন? দীর্ঘদিন, বেশ কয়েক মাস আপনাকে জনসভায় দেখা যায়নি, পার্টি অফিসে নিয়মিত গেছেন কিন্তু পাবলিক মিটিং করেননি। তার কোনো বিশেষ কারণ? নির্বাচনের ধাক্কায় হতাশা? না, হতাশা আমার হওয়া সম্ভব নয়। আমি সবসময় আশাবাদী। নির্বাচনে একটা পরিবর্তনের পর আমার মনে হয়েছে একটু দূরে থাকাই কিছুদিনের জন্য উচিত। সেটাই শোভন। পাবলিক লাইফ থেকে আমি কোনো দূরে ছিলাম না।
যাতায়াতটা মিটিং করাটা একটু কমিয়েছিলাম, কিন্তু পার্টির মিটিং, আভ্যন্তরীণ মিটিং কোনো সময় উপেক্ষা করেছি। জনগণের নাকি চিঠি দিয়েছেন পার্টি কর্মীদের, সেটা আগেও দিয়েছি, এখন বেশি দিই। জনগণের কাছে কিছু কথা বলতে যাব, এটার জন্য একটু সময় নিয়েছিলাম। বেশ, এবার নস্টালজিয়া থেকে একেবারে বাস্তবে এবং কঠোর বাস্তবে আমি সায়ন্তন বসুকে দিয়ে শুরু করব। সায়ন্তন, প্রথম প্রশ্ন কি আপনাদের কাছে কি খবর যে টেকনিক্যালি দুদিনের জন্য হলেও রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে কিনা, এবং এই বিদায় মুখ্যমন্ত্রী নিয়ে তো এত জটিলতা নিয়ে আলোচনা করছে, আপনাদের কে মুখ্যমন্ত্রী হতে চলেছে? না দেখুন, রাষ্ট্রপতি শাসন বা রাজ্যপালের যে শাসন একদম যেটা আলোচনা চলছে, আমার মনে হয় সেগুলো খুব নিয়ে বিশাল আলোচনার দরকার নেই, কারণ কোনো কনস্টিটিউশনাল ক্রাইসিস নেই। জনগণ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, সে একজন রাগ করে বলছেন আমি চেয়ার ছাড়বো না, কি করা যাবে? এখন তার রাগ তো ভাঙাতে আর কেউ যাবে না। এককালে হয়েছিল, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। সুধীন্দ্র কুলকার্নির মানে ঘর্মাক্ত অবস্থায় তাকে ঢুকতে এবং বেরোতে আমরা বারবার ওই 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাইরে থেকে দেখেছি। পেট্রোলের দাম, ডিজেলের দাম 2.5 টাকা 2 টাকা 50 পয়সা বাড়লে উনি সকাল বিকেল পদত্যাগ করতেন, আর দিল্লি থেকে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ আর প্রধানমন্ত্রীর বিশেষ দূত সুধীন্দ্র কুলকার্নি এসে ওনাকে খালি মানাতেন যে আপনি পদত্যাগ করবেন না। আর এবার ওনাকে কেউ বলতেও যাবে না যে আপনি পদত্যাগ করুন, কি পদত্যাগ করবেন না, কারণ সংবিধানে তার নির্দিষ্ট ব্যবস্থা আছে। এবার আপনি একটা বিষয় বললেন যে তৃণমূলের এরকম ঘটনা তো খুব ভাবতে পারেননি সংবিধানে। তৃণমূল অনেক কিছু করেছে যেটা সংবিধানে যারা লিখেছেন তারা কখনো ভাবতেই পারেনি। আমি 2019 সালে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করি। আমার বিরুদ্ধে যিনি প্রতিদ্বন্দ্বিতা করে জিতে সাংসদ হয়েছিলেন, তিনি বাংলাদেশ থেকে 2জন অভিনেতাকে নিয়ে এসেছিলেন তার ওই প্রচার করার জন্য। আপনাদেরও তো মনে আছে, এখন আর্কাইভে পাবেন। আমি যখন নির্বাচন কমিশনে এটা নিয়ে আপত্তি করি, তাদের একজনের বোধহয় আমার যত স্মৃতিতে আছে ভিসা এক্সপায়ার করে গেছিল। আমি সেটাও বলছি না, আমি যখন আপত্তি করি, তৃণমূলের একজন নেতা যিনি এখনো সাংসদ আছেন, তিনি বললেন আইনে কোথায় লেখা আছে যে বিদেশি অভিনেতা অভিনেত্রী প্রচার করতে পারবে না। তিনি বলেছেন অন রেকর্ড, এবিপি আনন্দের আর্কাইভে পাবেন। আসলে যারা নির্বাচনের আইন বানিয়েছিলেন তারা তো কখনো কল্পনা করতে পারেননি যে বিদেশ থেকে এসে এখানে এসে প্রচার করবে। এইটার জন্য অদ্ভুত অদ্ভুত সব ঘটনা তৃণমূল কংগ্রেস করতে পারে। এমন একটা ইউনিক দল, এখন তাদের আরাবুল ইসলাম তাদের দলে নেই। আপনাদের মনে আছে এই আরাবুল বাবু একজন, এবং আরাবুল ইসলাম এই অভিযোগ তুলছেন যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, এও দেখতে হলো 15 বছরের। ভাবুন আপনি তাহলে। এবং আরাবুল ইসলাম কি করছেন, একটা কলেজের সভাপতি, তিনি একজন শিক্ষিকাকে জগ ছুঁড়ে মারলেন, তা নিয়ে কথা হলো। আপনারা বললেন যে একজন 8 পাস না 8 ফেল, সে কি করে সভাপতি হয়? তৃণমূলের একজন নেতা বললেন রবীন্দ্রনাথ যদি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারে কোনো ডিগ্রি ছাড়া, আরাবুল ইসলাম কি দোষ করলো? এই কথা সাধারণ বাঙালি বলতে পারেনি এতদিন। এই দুঃসাহস তৃণমূল কংগ্রেস দেখিয়েছে। তার জন্য তৃণমূল কংগ্রেস পারে না, এমন পৃথিবীতে কিছু নেই। তৃণমূল কংগ্রেসের নেত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি যে সমস্ত কবিতা লিখেছেন, ওই কবিতা বাঙালি পড়ে শক্তি চট্টোপাধ্যায়ের কথা ভাববে না, জীবনানন্দের কথা ভাববে না, রবীন্দ্রনাথের কথা ভাববে না, তাকে ভাববে। এটা আমরা ভাবতে পারছি না। শুধু তাই নয়, আমাদের ভাবুন তো রাজ্যের মুখ্যমন্ত্রী কি করেন না। এতদিন ছবি এঁকেছে, আমি ফেসবুকে দেখছিলাম যে আমরা একজন শিল্পী থেকে হারালাম। তিনি ছবি আঁকেন, তিনি গান, তিনি 20 কিলোমিটার হাঁটেন, তিনি কবিতা লেখেন, তিনি পারেন না। পৃথিবীতে এমন কোনো কাজ নেই, বাটুল দি গ্রেটকে বাদ দিলে এত শক্তিশালী ব্যক্তিত্ব পৃথিবীর ইতিহাসে এসছেন বলে আমার জানা নেই। আপনার যে দ্বিতীয় প্রশ্ন, কে মুখ্যমন্ত্রী হবেন, আমি বিধায়ক নই, আমি পার্টির পার্লামেন্টারি বোর্ডের মেম্বার নই। এটা পার্টির বিধায়করা সিদ্ধান্ত নেবেন বা তারা প্রস্তাব করবেন, চূড়ান্ত অনুমোদন পার্টির পার্লামেন্টারি বোর্ড নেবে। আমরা তো আর একটা পরিবার, পুরোটা বলুন, অমিত শাহর উপস্থিতিতে পার্লামেন্টারি বোর্ডে তো প্রধানমন্ত্রী আছেন, অমিত শাহজি আছেন, এরকম 12 জন আছেন, রাজনাথ সিং জি আছেন, কিন্তু অমিত শাহ উপস্থিত হচ্ছেন এবং শপথ নেবেন। শপথের আগে এবং এই বৈঠকে তিনি থাকবেন। পার্লামেন্টারি বোর্ড, যেটা পার্টির পদ্ধতি, পার্লামেন্টারি বোর্ড একটা নাম নিয়ে আলোচনা করে নিজেদের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে বিধায়কদের মতামত জানাবেন। সেখানে যদি অমিত শাহ পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন, ওড়িশার মুখ্যমন্ত্রী সহ পর্যবেক্ষক হিসেবে উপস্থিত অন্য রাজ্য তেমন অন্য নেতারা যাচ্ছেন, বাকি যেখানে আসামে আমাদের মুখ্যমন্ত্রী হবে।
এমনকি গতবার আমরা সরকার তৈরি করতে পারিনি, কিন্তু একই পদ্ধতি এখানে হয়েছিল বিরোধী দল নেতা নির্বাচন করার জন্য। এটা তো একটা পাড়ার পার্টি নয়, একটা রাজ্যের পার্টি নয়, সর্বভারতীয় দল। প্রত্যেক রাজ্যে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে বিধায়ক এবং সাংসদ এবং চূড়ান্ত সিদ্ধান্তের অধিকারী হচ্ছেন পার্লামেন্টারি বোর্ড। তারা বসে যা সিদ্ধান্ত নেবেন, একজন পার্টির কর্মী কার্যকর্তা হিসেবে আমরা সকলে সেটা মানব। বেশ, এইখানে আমরা অবশ্যই প্রদীপ্তর কাছে যাব, কিন্তু তার আগে ইতিমধ্যেই শুধু ভোটের কাটাছেঁড়া হচ্ছে না, তার কারণ স্টুডিওতে সেই দিনই প্রদীপ্ত বেশ কিছু আত্মসমালোচনা করেছিল, আমি সেই প্রসঙ্গে আসব। কিন্তু তার আগে প্রায় প্রতিদিনই তৃণমূলের বহু নেতা এবং হেভিওয়েট নেতা, আমি পরপর উদাহরণে আসব, কিন্তু তারা একেবারে সরাসরি শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তাদের যাবতীয় ক্ষোভ উগরে দিচ্ছেন। আই রিপিট, আইপ্যাক বা কোনো সংস্থার প্রতি নয়, একেবারে কার্যত দলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে তাদের ক্ষোভ বা তাদের সমালোচনা প্রকাশ্যে বলতে শুরু করেছেন। দেখুন, ওরা ওই পুরো ডেটাটা বিজেপিকে দিয়ে রেখেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকালকার আধুনিক নেতা, তিনি তৃণমূল স্তর থেকে নেতৃত্বে উঠে আসেনি। পরাজয়ের পর তৃণমূলের অন্দরে ক্ষোভের বিস্ফোরণ। জোড়াসাঁকোর প্রাক্তন তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত, হারের পর কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। আইপ্যাক হচ্ছে একদম চিটিংবাজ, গাদ্দার, চোর। ওই ডেটা আইপ্যাক বিজেপিকে দিল না, এর গ্যারেন্টিটা কার? আমরা যা ইন্টারনাল পার্টি মিটিং হচ্ছে, ওর পুরো লিঙ্ক বিজেপির কাছে থাকতো। আপনার থেকে টাকা চাওয়া হয়েছে? হ্যাঁ, ওটা বলিনি, বলে আপনার কন্ট্রিবিউশন কিছু নেই পার্টিতে। এই যে আইপ্যাকের এই ভূমিকা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন না? মনে হয় জানবে কীরকম, অ্যাক্সেসই তো নেই। আমরা দেখুন, সব জিনিস তো ওনার পিএকে বলতে পারি না, আমরা সুযোগ পাই না লিডারশিপের সঙ্গে কথা করাটা। পরাজিত একাধিক প্রার্থী থেকে প্রাক্তন বিধায়ক, দলের বিরুদ্ধে ক্ষোভের আগুন ঝরে পড়েছে একের পর এক নেতার গলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকালকার আধুনিক নেতা, তিনি তৃণমূল স্তর থেকে নেতৃত্বে উঠে আসেনি। ন্যাচারালি দুজনের মধ্যে তো একটা পার্থক্য আছে। আধুনিক প্রযুক্তি দিয়ে তৃণমূল স্তরের মানুষের পালস জানা যায় না। যেদিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি লিডার করে দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে যারা লিডার, তারা সামাজিকভাবে যেটা পড়া যায়, তাদের চিন্তাভাবনার সাথে আমাদের পুরনো যারা 98 সাল থেকে যারা দল করে চিন্তাভাবনার অনেক ফারাক ছিল। নেতাদের কাছে গিয়ে ঔদ্ধত্য পায়, অহংকার পায়, নেতারা কথা শুনতে না চায়, নেতাদের কাছে গেলে তারা মানে অ্যাভয়েড করার চেষ্টা করে। কেউ দায়ী করছেন নেতা নেত্রীকে, কেউ বা আইপ্যাককে। দেখেন, দলের বিপর্যয় যদি বলা যায়, তাহলে একজনই ব্যক্তি আছে দলটাকে তিলে তিলে শেষ করে দিল, এটা অভিষেক ব্যানার্জি। আইপ্যাককে ছেড়ে দিচ্ছেন কেন? আজকে পার্টি অফিস ভাঙচুর হচ্ছে, আইপ্যাক কোথায়? নারায়ণগড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট, তৃণমূলের পরাজয়ের পরই ক্ষোভের আগুন তার গলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা যায় না। আমি কেন, কোনো এমপি এমএলএরা গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকতে দেওয়া হয় না। ভোটে কার্যত তৃণমূল শূন্য হয়ে গেছে পূর্ব মেদিনীপুর, সেখানেও তৃণমূলের একের পর এক নেতা ক্ষোভ উগরে দিয়েছেন। অর্ণব মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী ও অমিত জানার রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, এর পরের প্রতিবেদনে আবার দেখাবো আরও কয়েকটা উদাহরণ যে হার নিয়ে ইতিমধ্যেই কিন্তু কাটাছেঁড়া শুরু হয়ে গেছে এবং অনেকেই শেষ পর্যন্ত পৌঁছে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাতে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদার ডাকসাইটে নেতা, সেই কংগ্রেস আমল থেকে, আমি যবে সাংবাদিকতায় এসেছি তারও অনেক আগে থেকে তিনি রাজনীতি করছেন। তিনি বলছেন কোট আনকোট, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে তিলে তিলে শেষ করে দিল। অতীন ঘোষ, ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট লিডার্স, আবার তার ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। আমাদের সাংবাদিকতায় আসার আগে থেকে, বহু আগে থেকে তারা রাজনীতিতে আছেন এবং স্বমহিমায় আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইনফ্যাক্ট চূড়ান্ত দক্ষিণ কলকাতা প্রীতি যদি তার না থাকতো, তাহলে এই তৃণমূল দলের একেবারে শীর্ষে পৌঁছতে পারতেন অতীনবাবু, অনেকেই জানেন। তিনি বলছেন, আবার বলছি কোট আনকোট, অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্পোরেট স্টাইলে চলেন, তাই তৃণমূল স্তরে দল আর পৌঁছতে পারছে না। রত্নাদেবী আপনারা দেখলেন, একেবারে নিজেই বলে দিচ্ছেন যে তৃণমূলের অনেক নেতা সিন্ডিকেট আর তোলাবাজির সঙ্গে যুক্ত, না বললে যে কিছু যেত আসতো, বাস্তবতা পাল্টাতো তা নয়, কিন্তু রত্নাদেবী মানছেন এটা গুরুত্বপূর্ণ। দলটাকে এখন এক রাখাই কি সব থেকে বড় চ্যালেঞ্জ?
80টা বিধায়ক শেষ পর্যন্ত তৃণমূল ধরে রাখতে পারবে তো? প্রদীপ্ত কি বলে? না দেখো, 80টা বিধায়ক ধরে রাখতে পারবে কি পারবে না এই প্রশ্নের উত্তর আগে আমার কিছু দুজনের কমেন্টের কনটেক্সটে কমেন্ট আছে। দাদা 2021-এর কথা বললেন যে বিদেশি ন্যাশনাল এনেছিল, ওরা তো সংবিধান সব জানে। এই ছবিটা হচ্ছে গুজরাটের 2022-এর বিধানসভায় বিজেপির প্রার্থীর ছবি, সেখানে তারা বিদেশি ন্যাশনাল এনেছিলেন। এই ছবিটায় পরিষ্কার সেটা দেখা যাচ্ছে, এবং এটা গুজরাটের বিজেপির যে টুইটার, যে ইউটিউব ভিডিও, সেখান থেকে নেওয়া, আমার তৈরি করেন। এবং এটা নিয়ে সাকেত ঘোকেল তিনি একটা চিঠিও লিখেছিলেন। ফলে বিজেপি যেটা জানে সেটা বিজেপি নিজেরাই করছে ভুল। সেই বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে, তার উদাহরণ আমরা এখন রাজ্যের দিকে দিকে দেখতে পাচ্ছি। বুলডোজার কিরকম কাজ শুরু করছে, কিরকম 4 জন পোস্ট পোল ভায়োলেন্সে মারা যাচ্ছেন, সেই আলোচনার দিনে আমরা আজকে পাচ্ছি না। আমি শেষ করে দিই স্যার। ঠিকই, দেখুন আমি প্রদীপ্তর সঙ্গে একদম একমত যে ভায়োলেন্স একেবারে একটা ঘটনা হলেও একই রকমভাবে সমানভাবে ঘৃণ্য, এবং এই যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি বদলের কথা বিজেপি বলে, একটা ঘটনাও কিন্তু সেই যে তার দাবি, তার আশ্বাস এবং যে প্রতিশ্রুতির কথা ভেবে এত মানুষ বিজেপিকে সমর্থন করেছেন তাদের কাছে একটা ধাক্কা। কিন্তু পাশাপাশি এটাও বলতে হবে যে নিউ টাউন এবং হাওড়াতে বিজেপি কর্মী খুন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আবার বিজেপির হাতে তৃণমূল খুন নানুর এবং বেলেঘাটায়, এবং তারপর ন্যাজাটের গোলমাল ইত্যাদি আছে। আমি বলছি এটা 6টা 5টা বা একদম কেউ বলতে পারেন ওই ফুটবল স্কোরের মতো 2-2 হয়েছে, ব্যাপারটা হালকা নয়। ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি, একটা ঘটনা হলেও সেটা মারাত্মক। এবং এর একটা অংশ আছে, সেটা হচ্ছে বিজেপি আজকে প্রেস কনফারেন্স করে এবং পুলিশের সর্বস্তরে প্রেস কনফারেন্স করে এই যে বুলডোজার ইত্যাদি বললো না, একেবারে নির্দেশ হয়েছে যে যারা ভাড়া দেবেন তাদেরও গ্রেফতার হতে হবে, বা কেউ যদি ধার দেন মিছিলে গ্রেফতার হতে হবে। একেবারে কড়া বার্তা এসেছে শীর্ষ স্তর থেকে বিজেপির। আমি প্রদীপ্তর কাছে আবার এই পয়েন্টের জন্য ধন্যবাদ জানিয়ে আসবো, কিন্তু তার আগে দ্রুত এই ছবিটা একবার দেখে নিই। ভায়োলেন্স, কয়েকটি জায়গায় অশান্তি, কোথাও ভাঙচুর, খুন। এই পরিস্থিতিতে তৎপর হলো পুলিশ, সক্রিয় প্রশাসন। কোনোভাবে কোনো অশান্তি বরদাস্ত করতে নারাজ তারা। After the announcement of result, there have been incidents of violence, including threatening, assault, intimidation, and on those incidents we have registered more than 200 FIRs, and we have arrested 433 persons during investigation of those FIRs. Apart from that, we have arrested more than 1100 persons in preventive sections. এর মধ্যে আবার বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। আনন্দপুরে তৃণমূল কর্মীর ঘরের বক্স খাট থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র বিস্ফোরক। মুর্শিদাবাদের সালারেও এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে মিলেছে আগ্নেয়াস্ত্র। গ্রেপ্তার করা হয়েছে ওই তৃণমূল কর্মীকে। হুগলির শ্রীরামপুরে 2টো ওয়ানশটার, 2টো কার্তুজ ও ধারালো অস্ত্র সহ 3 দুষ্কৃতীকে পাকড়াও করেছে পুলিশ। যত রাফ অ্যান্ড রাউডি আছে সবাইকে অ্যারেস্ট করার জন্য একটা স্পেশাল ড্রাইভ চলছে, এবং অনেকগুলো আর্মস রিকভারি হয়েছে, অনেকগুলো লোক ধরা পড়েছে। পুলিশ অফিসার যদি কোনো রকম কর্তব্য গাফিলতি পাওয়া যাবে কি ওইখানে আছেন এবং কিছু অ্যাকশন নিচ্ছেন না, ওদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 2021 সালে 12,000 এফআইআর হয়েছিল, 57 জন মারা গেছিল। আপনি আমাকে বলুন, আমি ডিজিপিকে ফোন করলাম, 12,000 এফআইআর হয়েছে, ভবানী ভবনে পড়ে আছে। রিটায়ার্ড জাস্টিস মঞ্জুলা চেল্লুরের নেতৃত্বে কমিশন করে দিয়েছিল, ওই ফাইলগুলো খোলাবো। আবারও বলছি, শান্তি বজায় রাখুন। ভারতীয় সংহিতা অনুযায়ী চোর, খুনি, ডাকাত, অত্যাচারীদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে, দেখতে থাকুন। উত্তর 24 পরগনার ন্যাজাট ও দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে পুলিশ আক্রান্ত হয়েছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভেরি দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনার ন্যাজার। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ন্যাজার থানার ওসি সেখানে পৌঁছতেই তাদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। Yesterday till night we conducted a raid, and up to morning we had arrested 4 persons. Raids are still continuing. দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের নারায়ণপুরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন ঘুটিয়ারি শরীফ ফারিদ, সাব ইন্সপেক্টর ধনঞ্জয় মুখোপাধ্যায় সহ কয়েকজন পুলিশ অফিসার ও কর্মী। সুমন ঘরাই, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। কিন্তু প্রদীপ্ত, আমি এই আলোচনায় তো আরও আসবো, আরও উদাহরণ দেব। একটা ধাঁধা আমায় বলে দাও তো, যেদিন তুমিও ছিলে স্টুডিওতে, আমরা আলোচনা করছিলাম, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অফিসিয়ালি এটা পোস্ট করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য,
ফলাফল প্রকাশের পর প্রথম বাক্য হচ্ছে হোয়াট এভার ভার্ডিক্ট দ্য পিপল ডেলিভার মাস্ট বি অ্যাকসেপ্টেড বাই এভরিওয়ান ইন আ সিভিলাইজ সোসাইটি। এ কি ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সিভিলাইজ সোসাইটির পার্ট নয় এরকম বলছেন নাকি? না, সেটা তো অবশ্যই একটা আলোচনার বিষয় এবং আমি আলোচনাও করবো, এখানে 164 নম্বর ধারাও আসবে। কিন্তু যে ইস্যুটা তুলেছি, দুটো কমেন্ট করব বলেছিলাম, আর একটা কমেন্ট আমি জানি না এটাই স্বাধীনতা কিনা, যেখানে এই উদয়নারায়ণপুরের ঘটনা দেখালে এরকম হাওড়ায় ঘটনা হয়েছে, এরকম বারাসাতে ঘটনা হয়েছে, সিআরপিএফ জাস্ট পিছনে দাঁড়িয়ে রয়েছে আর একের পর এক ভাঙা চলছে, একটা রাস্তার নাম বদল হয়ে যাচ্ছে, ক্লাব দখল হয়ে যাচ্ছে। আমি জানি না জয়ন্তদা এই স্বাধীনতার কথাই বলছেন কিনা, যে স্বাধীনতার কথা উনি শুরুতে করলেন। এটাও বলো যে তৃণমূল কর্মীর হাতে যখন নিউ টাউন আর হাওড়াতে এই পরিবর্তনের পর, রেজাল্ট বেরোনোর পর ফোন হচ্ছে বিজেপি কর্মীরা, সেটাও বলো। বিশ্বনাথ স্যারের সঙ্গে ছিলাম অন্য একটি চ্যানেলে, বিশ্বনাথ স্যার বলুন যে আমি সেদিনকেও বলেছি যে চূড়ান্ত ভাবে অ্যাকশন নেওয়া উচিত, এবং একই কথা বলবো 12,000 এফআইআর আছে দাদা, 57 জন মারা গেছেন। শুভেন্দুদা তো সব জানতেন। আমার রাজ্যে ইডি, সিবিআই, এনআইএ, আইটি কি না এসেছে। শুভেন্দুদা 2020 সালে চলে গিয়েছেন, আজকে 26। এই তথ্যগুলো শুভেন্দুদার তো নিশ্চয়ই দেওয়া উচিত ছিল, সেই একদম সায়ন্তনের জবাব দেবে। তাহলে আজকে রাজ্য সরকারের দুটো জিনিস বলবো, এক হচ্ছে হাইকোর্ট সিবিআই তদন্ত করছে, কিন্তু প্রদীপ্ত তোমরা যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম করছো এইবার 26-এর হারের পর ঘটনা নিয়ে, সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম তোমার নিউ টাউন আর হাওড়ায় যেখানে বিজেপি কর্মী তৃণমূলের হাতে খুন হয়েছে রেজাল্টের পর যাবে তো? আমি অন ক্যামেরা বলে দিচ্ছি যে বা যারা করেছে তাদের ধরে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক, এবং এমন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কেউ আমি জাস্ট ক্লোজ করব। 15 বছর ধরে দাদা দুটো লাইন লিখে রেখেছেন, তার মধ্যে খেলা হবে যুক্ত হয়েছে যেটা 5 বছর আগে। তাহলে এই ভাবনাটা দেখুন যে 5 বছর আগে খেলা হবে হচ্ছে, আর দাদা সেটা 15 বছর আগে থেকে ভেবে রেখেছেন। এইটাই বোধহয় নতুন খেলা। একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স এখন প্রশাসন, নির্বাচন কমিশন ইত্যাদি ওই প্রশ্নে যাচ্ছি না। 21 সালেও তো ভয়ঙ্কর ঘটনা ঘটলো। রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী একটা দুঃখ প্রকাশ, পুলিশকে বলেছি যে কঠোর ব্যবস্থা নিন। একটা লাইন কোন আর্কাইভে আছে? একটা আর্কাইভে আছে? আমার রাজ্য সভাপতি, আজকের দিনের অবধি বিরোধী দলনেতা, তিনি কিন্তু অন ক্যামেরা পরিষ্কার ভাষায়, স্পষ্ট ভাষায় অন্তত 10 বার বলেছেন যে বিজেপির ঝান্ডা নিয়ে যারা হিংসায় মদত দেবে তাদেরকে প্রশাসন রং না দেখে যেন গ্রেপ্তার করে, এবং দল থেকে আমি তাড়িয়ে দেবো। আমার রাজ্য সভাপতি বলছেন আমি তাড়িয়ে দেবো, আমাকে পার্টির সংবিধান সে অধিকার দিয়েছে। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমার সল্টলেকে আমাদের পার্টির ঝান্ডা নিয়ে কিছু লোকজন দত্তাবাদ এলাকায় বিশৃঙ্খলা করেছে। আমরা উত্তর দমদমের আমাদের বিধাননগরের আইসিকে বলেছি কে কোন দল করে দেখবেন না, আপনি যারা করেছে তদন্ত করে সবাইকে গ্রেপ্তার করুন, এবং কোনো বিজেপি নেতা ফোন করলেও তাকে ছাড়বেন না। এটা আমরা বলতে পারি, আমার রাজ্য সভাপতি প্রকাশ্যে বলতে পারেন, আমরা বলেছি। আচ্ছা হ্যাঁ, আমার কিছু বলার আছে। প্রথম কথা হচ্ছে, আজকে যদি উল্টো রেজাল্ট হতো তাহলে প্রদীপ্ত কি হতো? আবার যদি 2011 সালে 23,000 পার্টি অফিস ভাঙা হয়েছিল, আজকে অবধি কটা পার্টি অফিস ভেঙেছে? কজন মানুষের মৃত্যু হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের পরে? কত হাজার মানুষ ঘর ছাড়া? সুমন, তুমি দেখো কদিন আগে গাড়ির ওপরে উঠে মোফাক্কেরুল ইসলাম যে ধরনের ইনস্টিগেটিং স্পিচ দিচ্ছিল বলে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে অভিষেক ব্যানার্জিকে কেন অ্যারেস্ট করা হয়নি? যখন সে বলছিল 4 তারিখ তোদের কোন বাবা আছে তাকে ডেকে আন, বা কোন জল্লাদের কটা বাবা আছে তাকে তো অ্যারেস্ট করা হয়নি। আমি দ্রুত জয়ন্ত এতগুলো রেফারেন্স দিল, দ্রুত একবার দেখবো কি বলেছিলেন অভিষেক, দেখুন। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। প্রথম দফায় 23 তারিখ একবারে উত্তর থেকে জঙ্গলমহল যেখানেই ভোট হবে সবাই বিজেপির মাথা, ঘাড়, হাত, পা ভাঙবে। আর দ্বিতীয় দফায় পূর্ব বর্ধমান আর আমাদের দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় আমরা ঘাড় আর মেরুদণ্ডটা ভেঙে এদের ভোকাট্টা করে বল হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিদায় দেবো। আমি সেদিন না, হ্যাঁ,
তৃণমূল কংগ্রেসের সরকার হতো কত রক্ত জয়ন্তদা এখানে আছেন, আপনি আইনজীবী। এই যেটা এই বৈদ্যুতিক চুল্লি, এই যে কথাটা বলেছেন, দুখানা উল্টে ইতিমধ্যে বিজেপি কর্মী মারা গেছেন, এই কারণে কি ওনাকে যুক্ত করা যায়, অভিযুক্ত করা যায়? উনি তো এক প্রকার খুন করার ইনস্টিগেশন করেছেন। একদম, আমি তো সেটাই বলছি, এই ধরনের হেড স্পিচ দেওয়াটা তো একটা অন্যায়। এবং মুফাক্কেরুল ইসলাম যদি জেলে থাকতে পারে তাহলে এনাকে কেন জেলে দেওয়া হবে না? সুমন, আরেকটা কথা আমি বলবো, ঠিক এই ধরনের কথাই আমি বলছি যে আইপ্যাক হচ্ছে একটা কর্পোরেট এজেন্সি যার মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয়েছে, সে টাকা মারা থেকে শুরু করে চাকরি চুরি। তারপরে গত 15 বছরের নতুন শ্রেষ্ঠ সৃষ্টি হলো এক ধরনের বুদ্ধিজীবীদের নিয়ে আসা যারা ওই অপরাধগুলিকে জাস্টিফাই করে গেছে একের পর এক। আমি বলবো ওই দিনটার কথা, তোমরা 2021-এর কথা বলে প্রত্যেকটা জনসভায় হিংসাকে উস্কানি দেওয়া হয়েছে। সেটা বলছি তো, একটু আসতে হবে তো। দাদা কিছুক্ষণ আগে টাইমের কথা বলছিল, টাইমটা দেখে নেবে, 4/5/2021 দিদি পাবলিকলি একটা কল দিয়েছিলেন। সেইটা তোমার কাছে আর্কাইভ আছে, যে পিস স্টেবিলিটি আনার জন্য আমাদের কল দেওয়া হয়েছিল কিনা এবং পোস্ট পোল ভায়োলেন্সের অ্যাকশনের জন্য বলা হয়েছিল। স্যার বললেন না কিচ্ছু বলেননি। আমি বললাম সেই কিচ্ছুর মধ্যে একটা উদাহরণ খুঁজে পেলাম, এখনো পাবলিক ডোমেইনে আছে। দেখো, যেখানে তুমি বলছো আমার স্মৃতিটা এখনো কাজ করে। তার আগের এক সেকেন্ড, তার আগের বাক্য ছিল যে 5 তারিখ অবধি, আমার তারিখও মনে আছে, সম্ভবত 5, এই তারিখ অবধি নির্বাচন কমিশনের দায়িত্ব, আমার কোনো দায়িত্ব নেই। সম্পূর্ণ দায়িত্ব এড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 মের কথা বলছি, তুমি তার পরেরটা বলছো। না, প্রত্যেকটা বিবৃতি ছিল যে খুনের জন্য আমি দায়ী নই। কোর্টে গিয়ে তৃণমূল কংগ্রেস বলেছিল। এটা কিছু বলার মধ্যে পড়ে কিনা? কিন্তু তুমি আমার চেয়ার ছাড়াটা বলো, তুমি একবারে আসছো না। বলবো, আমাকে একটু সময় দিতে হবে, চেয়ারে ফেভিকুইকটা কে আটকালো? দ্বিতীয় যে কথাটা, যে দাদা বলছেন স্বাধীনতার প্রসঙ্গে যে পুরনো ঘটনাক্রম, দাদা আমি জয়ন্তবাবুর কাছ থেকেই শিখেছিলাম টিভিতে যখন প্রথম আসছি, যে পুরনো ঘটনা, বামফ্রন্টের ঘটনা বা একটা খারাপ ঘটনাকে দিয়ে আরেকটা খারাপ ঘটনাকে জাস্টিফাই করা যায় নাকি, এটা শিখেছি তো। তাহলে আজকে উনি কি করলেন? আমরা নাকি বুদ্ধিজীবীরা চোখে ঠুলি পড়ে বসে থাকি বা কিছু, তাহলে উনি আজকে কি করলেন? আমি বলছি উনিও তো পুরনো ঘটনা, আজকে রেজাল্ট উল্টো হলে উনি অন্য কিছু হতো, রক্তারক্তি অনেক বেশি হতো। একবারের জন্য বললেন না, কন্ডেম পর্যন্ত করলেন। আমরা তো যে কোনো ঘটনা কন্ডেম করে শুরু করি। অভিষেক আর এই যে কিছুক্ষণ আগে করছি, বললেন যে কে কি বলেছে, 227টার মতন বুলডোজার রেলে করে কেন আসছে, রেলমন্ত্রী জবাব দিতে পারবে? আমাকে একটা প্রশ্ন কেন আসছে? অভিষেক ব্যানার্জির এই বক্তব্যকে, এই বক্তব্যকে তুমি কন্ডেম কেন আসছে? আমি কন্ডেম, অভিষেক ব্যানার্জির এই বক্তব্যকে কন্ডেম করো কি করো না? 227 আসছে কিনা, বা কেন উল্টা একটা লাইনে ইয়েস অর নো, কন্ডেম করো কি করো না? প্রতিদিন মৃত্যু, হিংসা এবং 4 তারিখে এসে কি ভয়ঙ্কর করব, সেইটা বারবার দিল্লির কোনো বাবা বাঁচাতে পারবে না, এই কথা বারবার এসছে। কিন্তু এত সিরিয়াস হয়ে যাচ্ছে। আমি আজ ঠিক করেছিলাম যে খুব একেবারে একটা সুস্থ সংস্কৃতিবান আলোচনা হবে আমাদের রাজ্যে, ওইটাই তো সব থেকে মিসিং। কিন্তু আমি নারায়ণ গঙ্গোপাধ্যায় মনে আছে, টেনিদা, একটা অংশ পড়ছি, এর সঙ্গে যদি বাস্তবের কেউ মিল পান সেটা তার মনের সমস্যা, আমি বলছি না। কি নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখছেন টেনিদার গল্পে, আম্পায়ার বলে বসলো তুমি আউট, চলে যাও। আউট বললেই হলো? আউট হওয়ার জন্য এত কষ্ট করে প্যাড আর পেন্টুলুন পরে আছি? আচ্ছা দেখো একবার, বয়ে গেছে আমার আউট হতে। বললাম আউট হব না, এখন আউট হওয়ার কোনো দরকার দেখছি না। আমি ঠিক বুঝেছিলাম ওরা আম্পায়ার নয়, ওরা ভ্যাম্পায়ার। কুইনাইন চিবনোর মতো যাচ্ছে তাই মুখ করে বললে দরকার না থাকলেও তুমি আউট হয়ে গেছো, স্ট্যাম্প পড়ে গেছে তোমার। পড়ে গেছে তো কি হয়েছে? আমি রেগে বললাম আবার দাঁড় করিয়ে রেখেছো, ওসব চালাকি চলবে না স্যার, এখন আমার ওভার বাউন্ডারি করা হয়নি। কেন জানি না চারিদিকে ভারী যাচ্ছে তাই একটা গোলমাল শুরু হয়ে গেল। ক্লাবের লোকগুলোই বা এরকম দাপাদাপি কেন করছে আমি কিচ্ছু বুঝতে পারলাম না। তার মধ্যে আবার চাল কুমড়ো ক্যাবলাটা ছুটে এলো ওদিক থেকে, চলে যা প্যালা, চলে যা, তুই আউট হয়ে গেছিস। আর কতক্ষণ ধৈর্য থাকে এই অবস্থায়? আমি চেঁচিয়ে বললাম তোর ইচ্ছে থাকে আউট হবে, আমি এখন ওভার বাউন্ডারি করব। আবার বলছি নারায়ণবাবু অনেক আগে লিখেছিলেন তাকে মামলা টামলায় না টানাই ভালো, কিন্তু কথা হচ্ছে এর সঙ্গে বাস্তবের কি কোনো মিল পাচ্ছেন আমি জানি না। কিন্তু আপনাদের ওপর বিচারের দায়িত্ব দিয়ে আমি উইথ আ ভেরি সিরিয়াস নোট আবার যেখানে অ্যাড্রেস করব, একটা হিংসার ঘটনাও যেন এ রাজ্যে না ঘটে। এবং সায়ন্তন বলেছে দলের শীর্ষ নেতৃত্ব বারবার পুলিশের সঙ্গে বৈঠক করেছে, কড়া বার্তা দিয়েছে, এবং এক্ষেত্রে অবশ্যই এই যে জয়ের পর সবার আগে, সেদিনও বলেছিলাম ফলাফলের দিন, গুন্ডা এবং
পুলিশের বদল হয়। আমি বলছি এই বদল যদি বিজেপির দরজাটা খোলা পায় তাহলে কিন্তু এ রাজ্যের দলের কি হবে আমার কোনো আগ্রহ নেই, কিন্তু এ রাজ্যে আবার একটা রাজনৈতিক সংস্কৃতির অধঃপতন দেখবে। সুতরাং এই প্রত্যেকটা ভায়োলেন্সের ঘটনা, হিংসার ঘটনা এই মুহূর্তে বন্ধ হোক, এটা আমাদের আর্জি ফার্জি নয়, দাবি। দেখুন, এবারে আমার আবেদন, শান্তি বজায় রাখতে হবে। বিজেপির তৃণমূলীকরণ হবে না। ক্ষমতার পরিবর্তন হয়েছে, মানসিকতার পরিবর্তনের জন্যও শুরু থেকেই সচেষ্ট বিজেপি নেতারা। 2011 সালে পরিবর্তনের পর জেলায় জেলায় বিরোধীদের ওপরে নেমে এসেছিল আক্রমণ, দখল হয়েছিল পার্টি অফিস। কিন্তু 2026-এর পরিবর্তনের পর যাতে তার পুনরাবৃত্তি না হয় সেজন্য শুরু থেকেই কঠোর অবস্থান নিচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। আগামী বিজেপি সরকার ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী প্রত্যেকটা মামলাকে রিওপেন করবে এবং আমরা ব্যবস্থা নেব। ওই পাপীদের অফিস হাত দেবেন না, উপেক্ষা করুন। বীরভূমের সিউড়িতে তৃণমূল সমর্থককে হুমকি দেওয়ার খবর পেয়েই সেখানে পৌঁছে গেছেন এই কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। হয়ে গেছে, আমি হাত জোর করে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, আপনাদের কাছে। সুতরাং এটা আমাদের পার্টির একদম নির্দেশ আছে, কোনো কিছু আপনারা অ্যালাউ করবেন এবং আপনাদের চাই যেখানে যা ফোর্স ইউজ করার একদম করুন, যেখানে প্রয়োজন হবে আমি যাব, আপনি যাতে একদম নিশ্চিন্ত থাকুন। বরানগরে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের খবর পেয়ে সেখানে পৌঁছে কড়া বার্তা দেন জয়ী বিজেপি প্রার্থী সজল ঘোষ। কোন পার্টি অফিস, এই পার্টি অফিসকে আমরা মনে করি মন্দির। হয়তো যাদের আজকে এই ঘটনা যাদের ওপর ঘটেছে তারাও কখনো হয়তো আমাদের মন্দিরে আঘাত করে থাকতে পারে, কিন্তু সে করেছে বলে আমি করব এটা কখনোই নয়। আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি ক্লিয়ার বলে যাচ্ছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি কড়া হাতে এই ধরনের কাজ দমন করা হবে, দলমত নির্বিশেষে। বুধবার নবান্নে গিয়ে স্বরাষ্ট্র সচিব সহ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের আভ্যন্তরীণ রসায়নের কারণে তারা রাতারাতি কিছু তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে মাথায় গেরুয়া আবির লাগিয়ে দিয়ে তারা তৃণমূলের অফিস দখল করছেন, তালা লাগাচ্ছেন। আমাদের দলের পক্ষ থেকে অ্যাজ অফ নাও আমরা বলে দিয়েছি যে যারা এই কাজে বিন্দুমাত্র ইনভলভ থাকবেন তাকে দলের বাইরে যেতে হবে। এরই মধ্যে মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার তপসিয়া। বিজয়ী তৃণমূল প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর, হামলা এবং ভয় দেখানোর অভিযোগ ওঠে। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। বেশ কয়েকজনকে আটকও করে। সুমন ঘরাই, ভাস্কর মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। দেখুন, আমি একটু অবাকই হলাম, তার কারণ আমার বক্তারা 2021 মানে ভোট সন্ত্রাস, ভোট পরবর্তী সন্ত্রাসের কথা বললেই 21-এর খুব স্বাভাবিকভাবেই উদাহরণটা সামনে আসে, কিন্তু 11 আমরা ভুলে যাব 11। আমি সেদিনই আর্কাইভে বলছিলাম, আজকাল সবাই বড় বড় কথা বলেন যে শুধু নাকি রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি সেখানে চলেছিল। আমার আর্কাইভ সাক্ষী দিচ্ছে একটার পর একটা অনুষ্ঠান আমাদের করতে হচ্ছিল। 2011-এ বামফ্রন্ট সরকারের পতনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল সরকার তৈরি করেছিলেন, আর এই মুহূর্তে পর্দায় আপনারা ছবি দেখতে পাচ্ছেন, আমি জাস্ট দেখতে পাচ্ছি সেই সব ঘটনা। দুর্গাপুর, দাঁতপুর, গোঘাট সহ বিভিন্ন জায়গায় সিপিএমের নেতাকর্মীরা আক্রান্ত হয়েছেন। 2011-র 14ই মে থেকে 31শে জুলাই অবধি, সংখ্যাটা লক্ষ্য করুন, তারিখটা 2011-র 14ই মে থেকে 31শে জুলাই, 1.5 মাসে অন্তত 30 জন বামপন্থী নেতা কর্মী সমর্থক খুন হন। আহত হয়েছিলেন 2084 জন। আবার বলছি, খুন হন অন্তত 30 জন, আহত হয়েছিলেন 2084 জন। অনেক ক্ষেত্রে বিস্ময়কর অভিযোগ যেটা উঠেছিল যে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছিল।
হাজার হাজার বাম কর্মী সমর্থক ঘরছাড়া হয়েছিলেন। প্রায় 2000 সিপিএম কর্মীর বাড়িতে লুটপাট এবং আগুন দেওয়া হয়েছিল এবং বিভিন্ন জেলায় সিপিএমের 821টা পার্টি অফিস লুট এবং দখল করা হয়েছিল। এটা হচ্ছে শুধু ওই বদলা নয় বদল। এবং ওই রবীন্দ্রসঙ্গীত চালার পর মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের কোনো কথা বললে উত্তর দিতেন যে ক্ষমতা এসেছি সবে 10 বছর লিউকোপ্লাস লাগানোর পরামর্শ দিতেন প্রত্যেক মঞ্চে, আমার নেওয়া প্রত্যেকটা সাক্ষাৎকারে। একটু মনে করিয়ে দিই, 10 অর্থাৎ 10 বছরের মধ্যে বিরোধীরা কোনো কথা বলতে পারবেন। এই ছিল এই রাজ্যের গণতান্ত্রিক পরিসর। কি বলতেন মমতা, দেখুন। বেশ, এবার 2013 9 এপ্রিল আসি। সেই ঘটনা দিল্লিতে যোজনা কমিশনের সামনে হেনস্থার শিকার হলেন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র এবং অভিযোগের মূল তীর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি এখন তৃণমূলের বিরাট নেতা, তার নেতৃত্বে সিপিএম তাকে নিগ্রহ করে। তার কি প্রতিক্রিয়া হয়েছিল পশ্চিমবঙ্গে আমরা ভুলে গেছি। পরের পর শো করতে হয়েছিল, কারণ ওই একটা রাতে, শুধু রাতের মধ্যে 3000 সিপিএমের পার্টি অফিস হয় দখল, নয় ভাঙচুর, নয় আগুন জ্বালানো হয়েছিল। এই কলকাতা শহরে যেখানে বসে এই অনুষ্ঠান করছি, গাঙ্গুলি বাগান, পাটুলিতে সিপিএম অফিস প্রকাশ্যে ভাঙচুর করা হয়েছিল। এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দাঁড়িয়ে দেখেছিল। শুধু কলকাতা নয়, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, শিলিগুড়ি, কোচবিহার, জেলায় জেলায় এই একই ঘটনা ঘটেছিল। আপনাদের মনে থাকবে যে প্রাক্তন মন্ত্রী বামফ্রন্টে সুদর্শন রায়চৌধুরীর গাড়ি ভাঙচুর করা হয়েছিল। ঘটকপুকুরে তৎকালীন সিপিএম বিধায়ক রেজ্জাক মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল এবং আমি জানি না তারপরে রেজ্জাক মোল্লা যখন একেবারে তৃণমূলে গিয়ে শটান মন্ত্রী হয়ে গেলেন, এখন মারা গেছেন, তারপরে ওই বোমা এবং বোমা ছোড়ার কোনো, আমি বলছি, একটা প্রত্যক্ষ অনুপ্রেরণা দিয়েছিল কিনা। বিশ্বনাথ চক্রবর্তী মনে করাচ্ছেন যে শেষ জীবনে তিনি তার ভুল বুঝতে পেরেছেন, কিন্তু প্রথম জীবনে যা করেছিলেন সেটাও মারাত্মক। মন্ত্রী, বামফ্রন্টের মন্ত্রী থাকাকালীন এবং তারপরে তৃণমূলে যাওয়ার পর। আমি দ্রুত একবার দেখব যে এই ঘটনা নিয়ে, এই অমিত মিত্র নিগ্রহের ঘটনা নিয়ে পরবর্তীকালে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, দেখুন। আমি সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রীকে পরিষ্কার, আমি মহাকরণে তখন তিনি বসতেন, বলতে শুনেছি এবং আমাদেরকেও তিনি বলেছেন যে একটা বড় অংশের মানুষ বামফ্রন্টকে ভোট দিয়েছে, তাদেরকে আমাদের পক্ষে আনতে হবে। তাই আমরা যেটা বলেছি, বদলা নয় বদল চাই, সেটা করতে হবে। কিন্তু 13 সালে আমি নিজে দেখেছিলাম যখন বিজ্ঞান ভবনে আমাদের অর্থ কমিশনের সভায় গেটে যখন ভাই ঋতব্রতর নেতৃত্বে হামলা হলো মুখ্যমন্ত্রীর উপরে, অমিত মিত্রর উপরে, সুব্রত মুখার্জির উপরে, সেই সময় সেই রাত্রেই নির্দেশ এসেছিল সমস্ত পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দাও সিপিএমের। এক রাত্রে 3500 পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। দেখুন, এই ছবিগুলো দেখানোর, মনে করিয়ে দেওয়ার দুটো স্পষ্ট কারণ আছে। এক হচ্ছে যারা বলছেন যে 11-র পর শুধুমাত্র মিষ্টি বিতরণ হয়েছিল আর রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি গাওয়া হয়েছিল, তারা একেবারে মিথ্যে কথা বলছেন, স্ট্রেট মিথ্যে কথা বলছেন। আর 2 নম্বর কথা হচ্ছে যে এই ছবিটা আমরা বদলাতে চাই। যে কোনো বাঙালিকে জিজ্ঞেস করুন, দলমত নির্বিশেষে, যে কোনো সুস্থ মানুষ বলবেন যে কেন এরম হবে। আমাদের দেশের একাধিক রাজ্যে এখন সরকার বদল হয়, বিজেপির সরকার আসে, বিজেপির সরকার চলে যায়, কংগ্রেসের সরকার আসে, কংগ্রেসের সরকার চলে যায়, বিরোধীদের সরকার তৈরি হয়, বছরের পর বছর চলে, আবার চলেও যায়। কোনো রাজ্যে এই বদলের সময় সেই ভোটকে কেন্দ্র করে তার আগে একেবারে হত্যার সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, সেখানে খুনের সংস্কৃতিটা বন্ধ হয়ে গেছে এবং তারপরে পোস্টপোল ভায়োলেন্সের তো কোনো প্রশ্নই নেই, না প্রিপোল না পোস্টপোল। সেখানে পশ্চিমবঙ্গ এখনও ওই কুম্ভিপাকে ঘুরে যাচ্ছে। আমি পার্থদার কাছে আসবো যে বামপন্থীরা ভোট নিয়ে খুব সন্ত্রাসমুক্ত ভোট করতো তা নয়, কিন্তু কোথাও একটা কি আপনাদের মানে মনে হয় যে 11-তে কিচ্ছু কারুর গায়ে হাত পড়েনি যখন শুনেন, কিরাম লাগে? ও একটা ভালো যে আপনি নির্বাচনে জিততে পারেননি, পরাজিত হয়েছেন, কিন্তু আপনার বোধহয় টালিগঞ্জে বড় চেয়ার টেয়ার ছিল না, আপনি তো চেয়ার ছাড়াই বেশ হাঁটতে হাঁটতে চলে এলেন। না, হারকে অন্তত মেনে নিতে পেরেছেন। এটা ইনফ্যাক্ট গণতন্ত্রের একটা পূর্ব শর্ত যে আপনি যখন নামছেন কোনো একটা ভোটে, হার এবং জিত দুটোই আছে, এটাকে মানতে হবে। বর্তমান এবং প্রাক্তন দুটোই আছে, দুটোকে মানতে হবে।
এবং কার্যত আপনি যদি বলেন এই দুটো ইলেকশন যে দুটো রেজিম চেঞ্জ হয় 2011 তখনও আমি হচ্ছে যে ভোটে লড়েছিলাম ওই একই কেন্দ্র থেকে টালিগঞ্জ থেকে। 2026-এ আবার আর একটা রেজিম চেঞ্জ যখন হচ্ছে তখন সেখান থেকে আমি আবার ভোটে লড়েছি। ফলে দুটো রেজিম চেঞ্জ যখন হচ্ছে, পালাবদল যখন হচ্ছে, যে গুণগত পরিবর্তন আলোচনা করছিলেন আপনি সেটাই আমি আসতে চাইছি। একটা পার্ট হচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজে হচ্ছে সরছেন না, পদত্যাগ করছেন না, আপনি অনেকক্ষণ দেখালেন। আমি একটাই কথা শুধু আমি বলছি যে এই যে প্রাক্তন শব্দটা আমাদের রাজ্য থেকে না কালচারে উঠে যাচ্ছে। এই যে আমলা যত দেখেছেন গত 8-10 বছর এরা কেউ প্রাক্তন হয়েছেন, প্রত্যেকে অবসরের পরের দিন থেকে তারা আবার একটা কথা হচ্ছে বর্তমান হয়ে গেছেন। ফলে এই যে প্রাক্তন না হওয়ার অভ্যেস ব্যাধি, এটা যা শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে, এটা স্বয়ং সেই ব্যাধি তাকেও গ্রাস করেছে। ফলে তিনি কখনো নিজেকে প্রাক্তন মনে করতে পারছেন না, এটা একটা রোগ। এবং আমি আপনাকে বলছি, আমি ইঞ্জিনিয়ারিংয়ের ছেলে পড়াচ্ছি 30 বছর ধরে। দুটো শব্দ আছে, একটা হচ্ছে প্রসেস আর একটা হচ্ছে প্রোডাক্ট। অর্থাৎ নির্বাচনটা যদি প্রসেস হয় তাহলে এই যে এমএলএ তৈরি হচ্ছে, এমপি তৈরি হচ্ছে, এটা হচ্ছে প্রোডাক্ট। যদি মনে হয় যে প্রসেসটা ভুল, সেইখানে কারসাজি হয়েছে, তাহলে তার প্রোডাক্টটা হচ্ছে ভুল হতে বাধ্য। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যুক্তিটা যদি ধরি তাহলে হচ্ছে যে ভবানীপুর ইলেকশন বা রাজ্যের বিধানসভা ইলেকশন তিনি যদি মনে করেন কারসাজি ভোট, তাহলে গোটা রাজ্যেই এই কারসাজি হয়েছে। ফলে তার যে 88 জন না 80 জন লোক এখনো পর্যন্ত বিধায়ক হিসাবে আছেন, তাহলে তো প্রথম তাদের উচিত হচ্ছে পদত্যাগ করা, যে এই কারসাজির ভোটে। মানে আপনি বলছেন সোজা কথা, নির্বাচনটাই যদি উনি অবৈধ মনে করেন, তাহলে উনি কেন 80 জন পদত্যাগ করুন, 80 জন পুরো পদত্যাগ করবে। আর যদি মনে করেন যে এসআইআর এইরকম একটা চক্রান্তই ছিল, উনি নির্বাচনে অংশগ্রহণ করলেন কেন? হ্যাঁ, ফলে এই প্রশ্নটা, এই যে আমি বলছি যে গণতন্ত্রের হচ্ছে যে এটাই হচ্ছে যে সবচেয়ে খারাপ দিক, যে পরাজয়টা তারা হচ্ছে স্বীকার করতে পারেন না। ফলে আমি এই কারণের জন্য বলছি, ইউ হ্যাভ রেজ দ্য কারেক্ট পয়েন্ট, যে এই যে জয় হলো, এই জয়ের পরও আমি দেখছি সায়ন্তন বাবু পাশে আছেন, আশ্বাস দিচ্ছেন, খুশি হচ্ছি যে অটো টোটোতে পরিবর্তন কিন্তু চলে এসছে মোটামুটি। যে আপনি দেখতে পাবেন চারিদিকে হচ্ছে পতাকা নিয়ে দৌড়াদৌড়ি করছে, আজ কিছু বাসেও দেখলাম বাইপাসে। তার একটা অর্থনীতির ব্যাপার আছে কিন্তু। আমি একাধিক অটোওয়ালা এবং টোটোওয়ালার সঙ্গে কথা বলেছি, তারা স্পষ্ট বলছেন যে দাদা পতাকা বদলেছি, তার কারণ তারা আশা করছেন যে গুণে গেঁথে তোলাবাজির টাকাটা তৃণমূল নেতা, কাউন্সিলর, এমনকি কিছু কিছু এলাকার বিধায়কের হাতে তুলে দিতে হয়, তার লোকেদের হাতে তুলে দিতে হয়, পুলিশকে দিতে হয়, সেইটা এই পতাকাটা লাগালে যেহেতু সায়ন্তনরা ভবিষ্যতে কি করবে দেখাবো, কিন্তু এখন অন্তত মুখে বলছেন যে পয়সা লাগবে না, কেউ পয়সা দেবেন না, নিচ্ছে না, সেহেতু তারা ওইটা বেচে নিজে, বুঝতেই তো পারছেন 30 টাকা যদি রোজগার হয় তার 5 টাকা দিতে হতো তো তৃণমূলকে, সেটা বাঁচলেও তো অনেক। কারেক্ট। এবং আমি বলছি যে সেটা যদি হয়, অর্থাৎ আমাদের ভবিষ্যৎটা আপনি যে কথা বললেন এটা এই দিকে যায়, অসুবিধা নেই। আবার বলছি যে এই ভোটে জয়ের পরও দেখবেন যে শ্রমজীবী মানুষ বহু জায়গায় আছেন, তাদের উপরে যে হামলা হচ্ছে, আমি বলছি এই হামলাটা এনি কস্ট হচ্ছে থামাতে হবে। এই কারণের জন্য আমাদের রাজ্যে এখনো পর্যন্ত নির্বাচিত সরকার না থাকলেও প্রশাসন আছে, পুলিশ আছে, কেন্দ্রীয় বাহিনী আছে, এবং লাস্টলি আমি আপনাকে যেটা বলবো, সুমন, আপনি অনেকগুলো এই যে 2011 রবীন্দ্রসঙ্গীত বেজেছে বলেছিলেন, তো অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলেছিলেন যে ডিজে বাজবে, যে শব্দটা 26-এ এসে বলেছেন, আসলে তখন বাজিয়েছেন রবীন্দ্রসঙ্গীত পাড়ায় পাড়ায়, মানে মোড়ে মোড়ে, আর পাড়ায় পাড়ায় জায়গায় জায়গায় হচ্ছে যে ডিজে বেজেছে। ওই যার উদাহরণ হচ্ছে আপনি যে দিয়েছেন, আমি বলতে পারি যে সিপিআইএম এর এই মাত্র 3.5 মাসে 14ই মে থেকে 31শে জুলাই 2011 সাল এই পর্যন্ত আপনি জরিমানা প্রায় 1911 জনের থেকে 13,70,50,000 টাকা জরিমানা আদায় করেছে। মিথ্যা অভিযোগে 721 জন সিপিএম কর্মীর বিরুদ্ধে কেস দিয়েছিল ওই 3.5 মাসে। 821টা দপ্তর লুট করেছে গণসংগঠনের 702খানা। আপনি অগ্নিসংযোগ 40,000 কর্মী বাড়ি ছাড়া হয়ে গেছিল। ফলে আমি এরকম অজস্র উদাহরণ দিতে পারি। 30 জন খুন তো আপনি বললেন, তার মধ্যে একজন মহিলা, আপনাদের মনে থাকবে শ্যামলী হাসদা, তাকে রেপ করে খুন করা হয়েছিল এবং মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদেরকে চুপ করে বসে থাকতে, সেলোটেপ লাগিয়ে, কোথাও কিছু হয়নি, রবীন্দ্রসঙ্গীত বাজছে। দিস ওয়াজ দ্য ভার্সন অফ রবীন্দ্রসঙ্গীত, যেটা হচ্ছে যে মানুষকে তারা শুনিয়েছিলেন। আর ওই রবীন্দ্রসঙ্গীতের আড়ালে এই গোটা কাজ চলেছিল 2011 জুড়ে। ফলে আজ যে পরিবর্তন হয়েছে, আমি একটাই বলে রাখি যে এই পরিবর্তন, আমি বলছি যে সরকার নতুন আসুক, লেট দেম ওয়ার্ক, কিন্তু আমি আশা করব যে 2019 সালে বিজেপির যত কর্মী খুন হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে, এবং সেই খুনের কারিগর যেসব তৃণমূলের নেতা ছিল, তারা যখন বিজেপিতে ঝাঁকে ঝাঁকে দল বদলে চলে যায়, তারা 2021-এ টিকিট পায়। দিস কালচার শুড অলসো স্টপ। আমি বলছি ওয়াশিং মেশিনের কালচার। একটা বিষয় এসছে, সেটা হচ্ছে অটো টোটো। আমি আপনাদের এবিপি আনন্দের চ্যানেলের মাধ্যমে এটা ক্লিয়ার বলতে চাই, যদি কোথাও কোনো তৎকাল বিজেপি, নতুন বিজেপি, পুরনো বিজেপি কোনো অটো টোটো চালক ভাইয়ের কাছে পয়সা চায়, লোকাল থানায় যোগাযোগ করুন। রাজ্য সভাপতি বলেছেন, রাজ্য সভাপতির নির্দেশ আছে যে কোনো বিজেপি নেতা, বিজেপি কর্মী এভাবে মানুষের কাছে তোলাবাজি করতে পারবে না।
কোনো বিজেপি কর্মী মানুষের কাছে তোলাবাজি করতে পারবেন না, এটা রাজ্য সভাপতি বলেছেন, বিরোধী দল নেতা বলেছেন। আমি বলছি সায়ন্তনদা, প্রচুর ছোট ব্যবসায়ী কলকাতা শহর থেকে ব্যবসা তুলে দিতে বাধ্য হয়েছে শুধু তৃণমূলের তোলাবাজির জন্য, তারা কি একটু আশ্বস্ত হবেন? একদম, এবং তারা মুখ খুলছেন, সম্পূর্ণ আশ্বস্ত হবেন। তৃণমূলের মুখপাত্র রিজু দত্তের মতোই। তোলাবাজি যদি বিজেপি, তোলাবাজি তো গুজরাটে হয় না, তাই তো সেটা উন্নত রাজ্য আজকে। তোলাবাজি তো হরিয়ানায় হয় না, তার জন্য গুরগাঁওয়ের মতো অত বড় শহর তৈরি হয়েছে। তোলাবাজি তো নয়ডাতে হয় না, পশ্চিমবঙ্গে কেন তুলে আছে? অন্তত এই কথা অস্বীকার করবে না যে তৃণমূলের 15 বছরে কেউ তোলা তোলেনি। আমি সেটা নিয়ে অস্বীকার করবো না, আমি বলবো যারা যা অন্যায় করেছে রবীন্দ্রদা সব জানেন, 21 সাল অব্দি সব জেনেছেন, উনি গিয়ে নিশ্চয়ই ব্যবস্থা নেবেন, কারণ ওনার কাছে সব তথ্য আছে। এরকম করে দেখিয়েছিলেন, মনে আছে, এরকম করে দেখিয়েছিলেন, আশা করি সেই তথ্যগুলো উনি তুলে দেবেন। কিন্তু আমি যেটা বলছি, যাও বালি স্টেশনের পাশ থেকে, এই মুহূর্তে যাও বালি স্টেশনের পাশ থেকে, দেখো কিভাবে রেলের জমির নাম করে বালি স্টেশনের পাশের যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো সব ভেঙে দেওয়া হয়েছে। এরাও তো গরিব মানুষ, এইখানেই বলছি, রেলের জমিতে বেআইনি ভাবে যদি কেউ বসবাস করে সেই উচ্ছেদ হওয়া উচিত। আমি অন ক্যামেরা বলছি, যে কোনো সুস্থ মানুষ, সভ্য সমাজ, সিভিলাইজড সোসাইটি মানবে যে রেলের জমি বেআইনি ভাবে, আমি বলছি এইখানে লক্ষ্য করুন, পাবলিক সেন্টিমেন্টে বেআইনি কাজ করতে তৃণমূল বছরের পর বছর যে ব্যবহার করেছে। ধন্যবাদ প্রদীপ্ত, একদম বামপন্থীরা করলেও পাপ করেছে, পাপ, অন্যায় নয়, ক্রিমিনাল অফেন্স। রেলের জমিতে যদি বেআইনি ভাবে কেউ দখল করে, রেলের সম্পূর্ণ অধিকার আছে উচ্ছেদ করার, কোনো নয়। এই জবরদখলের রাজনীতি ও সঠিকভাবে বলেছে বামপন্থীদের আমলে হতে পারে, কিন্তু আমরা 34 বছরের বামফ্রন্ট সরকার 15 বছর আগে চলে গেছে। আমি সেইটা দেখব, নাকি যে নোংরা পলিটিক্স পশ্চিমবঙ্গকে শিল্পে এবং কর্মসংস্থানে পিছিয়েছে, এই জবরদখলের পলিটিক্স, এর বিরুদ্ধে বাঙালি মাথা তুলবে, বাঙালি আওয়াজ তুলবে, এবং যে শাসক আছে সেই শাসককে অ্যাকনলেজ করতে হবে এবং ব্যবস্থা করতে হবে। রেলের জমিতে বেআইনি, তার জন্য গলাবাজি, বাপরে বাপ, মনেই হচ্ছে না যে তৃণমূল সরকারটা আছে না গেছে। আমি কোনো কথাতে শেষ দরকার নাই, অভিযোগ করা হচ্ছে যারা কোনো কথা না, তুমি তো শুরুই করলে। প্রদীপ্ত রিপিট আছে, দর্শকও দেখে নেবে, তুমিও দেখে নেবে। রেলের জমিতে উচ্ছেদ নিয়ে কথা হবে, রেলের জমিতে উচ্ছেদ হোক, বছরের পর বছর এই অন্যায় করেছে, 100 বার হোক, কিন্তু দেয়ার মাস্ট বি এ টাইম। এক সেকেন্ড, প্রদীপ্তটা মনে করিয়ে দিই, ও হয়তো ও তখন আরো মন দিয়ে অধ্যাপনা করতো, আরো মন দিয়ে করতো, নিশ্চয়ই পলিটিক্সে আসেনি। আমরা সাংবাদিকতা এসেছি এবং কভার করেছি দিনের পর দিন। হিন্দু মুসলমানের ব্যাপার নয়, বেআইনি কাজ করলে ব্যবস্থা নেবে, রেল ব্যবস্থা নেবে। আমি বলছি কলকাতা হাইকোর্টের রায় অমান্য করে এই রেলের জমিতে, সরকারি জমিতে, আমার আপনার করের টাকা সরকারি জমিতে জবরদখল করে, এবং তারপরে কি ভয়ঙ্করভাবে একেবারে খুব স্পষ্ট করে এই অন্যায়টা বছরের পর বছর, দশকের পর দশক এই রাজ্যে চলে এসছে। আর রাজ্য দশকের পর দশক শিল্পে শুধু পিছিয়েছে। বাঙালির এর বিরুদ্ধে এই যে 200-র বেশি আসন বিজেপি করেছে না, এই জনরায়ের একেবারে স্পষ্ট প্রতিফলন। ঠিক এখান থেকে আমার পরের প্রতিবেদন, যেখানে চেয়ার না ছাড়লে কি হবে, নিরাপত্তা তো ছাড়তে হবে, তার কারণ অতিরিক্ত নিরাপত্তা। আমাদের খেয়াল রাখতে হবে, মাননীয় বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি অবশ্য এমপি দলের পদে আছেন, কিন্তু তা সত্ত্বেও তারা বিরাট বোধহয় Z+ ক্যাটেগরির নিরাপত্তা পান। একজন সাধারণ এমপি অন্য এমপিদের মতো কেন নিরাপত্তা পাবেন না সাধারণ, অথবা অন্য এমপিরা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নিরাপত্তা পাবেন না, এই প্রশ্ন আমরা প্রথম দিন তুলেছি, আজও তুলব। কিন্তু কথা তা নয়, এর বাইরে নাকি অতিরিক্ত নিরাপত্তা তাদের দেওয়া হতো, আজকে সেই অতিরিক্ত নিরাপত্তাটা সরিয়ে নেওয়া হলো। পরের প্রতিবেদন। এরকম লটারি টিকিট পেলে এই আনন্দটা আসে না, দেখছি তো একদম রাজপ্রাসাদটা শূন্য হচ্ছে। তৃণমূল জমানা শেষ, রাজপাট শেষ, সাম্রাজ্য এখন অতীত। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে তুলে নেওয়া হলো অতিরিক্ত নিরাপত্তা। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, হরেশ মুখার্জি রোড ও কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এবং ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থেকে সরিয়ে নেওয়া হলো অতিরিক্ত নিরাপত্তা। নিরাপত্তার বাড়াবাড়িতে এতদিন যেখানে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়েছিল, সেখানে এখন আবার সাধারণ মানুষের অবাধ যাতায়াত, মুখে স্বস্তির হাসি।
আমরা এখান থেকে এমনি হয়তো প্রয়োজনে কাজের সময় যেতাম, কিন্তু টাকাবার আমাদের ক্ষমতা ছিল না। এইদিকে নরক যন্ত্রণা আমরা এতদিন ভোগ করেছি, আজ আমরা মুক্ত। ভোটের ফল ঘোষণার রাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির সামনে সিজার ব্যারিকেড খুলে দেওয়া হয়েছিল। বুধবার সকাল ঠিক 6:30টার সময় সবকটি জায়গা থেকেই একসঙ্গে অতিরিক্ত নিরাপত্তা তুলে নেওয়া হয় পুলিশের তরফে। খাঁ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের রাস্তা, এবং এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, জায়গায় ডান দিকে পুলিশের যে কিয়ক্স বুথ সেটা সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হয়েছে আজকে সকাল থেকে। অন্যদিকে ইতিমধ্যেই কিন্তু এই যে সিজার ব্যারিকেড, সেই ব্যারিকেড গতকালকেই সরিয়ে দেওয়া হয়েছিল। গেটের সামনে যে সকল পুলিশ কর্মীরা এই রাস্তায় গলির মুখে ছিলেন সকাল 6:30টার সময়, সেই সকল পুলিশ কর্মীরাও এখান থেকে চলে গেছেন। একেবারে পুলিশের যে বুথ এখানে করা ছিল, সেই পুলিশের বুথ সম্পূর্ণভাবে খালি হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই Z+ নিরাপত্তা পেতেন। সূত্রের খবর, এখন কলকাতা পুলিশ এবং সিকিউরিটি কন্ট্রোল রিভিউ করতে গিয়ে দেখেছে তারা দুজনেই অতিরিক্ত কিছু নিরাপত্তা পেতেন। সেই অতিরিক্ত নিরাপত্তাই তুলে নেওয়া হয় বুধবার। ডিপেন্ডিং অন দি সেন্সিটিভিটি অফ দি এরিয়া ওটা স্কেল ডাউন করা হয়েছে অ্যাজ পার দি ক্যাটেগরাইজেশন এক্সিস্টিং অ্যাজ অন ডেট, দ্যাট ইজ দেয়ার, দ্যাট ডিপ্লয়মেন্ট ইজ দেয়ার অন দি গ্রাউন্ড। হরিশ মুখার্জি রোডে এই হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, শান্তিনিকেতন। বুধবার এখান থেকে তল্পি তল্পা গুটিয়ে চলে যান পুলিশ কর্মীরা। এটা হচ্ছে 188A হরিশ মুখার্জি রোড। পুলিশ কর্মীরা তাদের চেয়ার ছিল, যা যা সরঞ্জাম ছিল, ফ্যান ছিল, সেই সব একেবারে তল্পি তল্পা গুটিয়ে নিয়ে তারা কিন্তু এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হরিশ মুখার্জি রোডের যে বাড়ি, সেই বাড়ির সামনে যে নিরাপত্তার দায়িত্বে যারা ছিল তারা সেই জায়গা ছাড়ছেন। বেসিক্যালি ও একটা 2 টাকার মাস্তান। অনেক দিন আগে জাস্টিস গাঙ্গুলি বলেছিলেন তালপাতার সেপাই, তখন ওর হাতে কিছু পাওয়ার ছিল, সব কিছু নিয়ে ওরা দাপিয়ে বেরিয়েছে। এখন আর সেটা হবে না, সেটা আমরা বুঝতে পেরেছি। আমি আমার কুকুরটাকে নিয়ে হাঁটতে পারতাম না, আমার স্ত্রীর উঠতে অসুবিধা হতো। বেলার দিকে ফের শান্তিনিকেতনের সামনে আসে পুলিশের গাড়ি। বার করে নিয়ে যাওয়া হয় বাড়িতে থাকা স্ক্যানার সহ আরও সব নিরাপত্তার সরঞ্জাম। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী যারা ছিল পুলিশের, সেই বাহিনী তোলার পরবর্তীকালে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে শান্তিনিকেতন যে বাড়ি রয়েছে হরিশ মুখার্জি রোড, সেখানে আরও নিরাপত্তার জন্য বিভিন্ন সরঞ্জাম রাখা ছিল। যেমন একেবারে দেখতে পাচ্ছি যে স্ক্যানার, সেই স্ক্যানার এখানে ছিল পুলিশের। এছাড়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ডিভাইস, নিরাপত্তা সংক্রান্ত বিষয়, সেই সমস্ত ডিভাইস সেই সবটা একেবারে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমাদের ভারতবর্ষে 2টো প্রধানমন্ত্রী ছিল, এক হচ্ছে দিল্লিতে যেটা সবাই চেনে, আরেক হচ্ছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে একটা প্রধানমন্ত্রী ছিল। হাজার হাজার পুলিশ, হাজার হাজার। সোমবার বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়। সেদিন পর্যন্ত প্রচুর পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে থাকত এই সব এলাকা। বুধবার সকালে ছবিটা পাল্টে গেল। এখানে তো পুলিশের সব বসা ছিল। হ্যাঁ ছিলেন, এখন ওনার উপর থেকে কি অর্ডার এসছে দেখলাম, একটা পরে সব বেরিয়ে গেল। আমাদের এই দোকান আছে অভিষেক হার্ডওয়ার্স, আমরা ওই দোকানের স্টাফ। এদিন ক্যামাত স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থেকেও অতিরিক্ত নিরাপত্তা কর্মীদের তুলে নেওয়া হয়। সূত্রের খবর, এরপর নিরাপত্তার বিষয়টা ফের পর্যালোচনা করে দেখা হবে। পার্থপ্রতিম ঘোষ ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.